ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির আলোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাইকমিশনার প্রণয় ভার্মার রবীন্দ্রনাথ ঠাকুরের বইসহ শোপিস উপহার। তেল সংকট চলছেই, আজও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। মজুতদারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ভোক্তাদের। বাড়ছে হামের ভয়াবহতা, বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি অর্ধশতাধিক শিশু। বেশি তীব্রতা চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, চাঁপাইনবাবগঞ্জে। সংখ্যাগরিষ্ঠের অহমিকায় ফ্যাসিবাদী আচরণ করছে বিএনপি, অভিযোগ জামায়াতের। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত না করা সরকারের পিছু হটার ইঙ্গিত, বলছে টিআইবি। দেখছিলেন ক্রাউন সিমান সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎকালে আগামী দিনে দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সম্পর্কের ধারা বদলে ভারতের সঙ্গে সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু করতে চায় বর্তমান সরকার। ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দ্য মিস্টেক অফ দি পাস্ট ওয়ার ইট ইজ সোললি সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় এক কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। তো দিস ইজ দি সম্পর্ক, এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক। পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটি প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও বাড়াতে 7 এপ্রিল থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 শুরু হচ্ছে। এটি চলবে 13 এপ্রিল পর্যন্ত। ব্রিফিংয়ে জানানো হয়, দেশের 20টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে। জাটকা আহরণ, ক্রয়, বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণকে বিরত রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয় তা সৌজন্যমূলক। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের আরও খাদ্য সহ অন্যান্য সহায়তা দেওয়া হবে। সরকার আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সহ্য করবে না বলেও জানান প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে 2025-2026 অর্থ বছরের এই একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি একনেকের প্রথম সভা। সেখানে চলতি অর্থ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী ইশতেহার ধারণ করে শিগগিরই নতুন প্রকল্প হাতে নেবে সরকার। আজও চাহিদা মতো জ্বালানি মিলছে না পেট্রোল পাম্পগুলোতে। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গ্রাহকেরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ শেষ হচ্ছেই না। রাজধানীর তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। আবার অনেক পাম্প জ্বালানির অভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ভোক্তারা বলছেন, মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এজন্য মজুতদারদের দায়ী করছেন তারা। দ্রুত এই সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভোক্তারা। দর্শকের আগের সংবাদে যেমনটি বলছিলাম যে আজও চাহিদা মতো জ্বালানি মিলছে না পেট্রোল পাম্পগুলোতে এবং ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গ্রাহকেরা। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি পেট্রোল পাম্পে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাবিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, পেট্রোল পাম্পে আজ গ্রাহকদের ভিড় কেমন দেখছেন এবং ঠিকঠাক মতো তারা তেল পাচ্ছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। ট্রিনা, আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আসলে লম্বা লাইন। প্রত্যেকটি পেট্রোল পাম্পে যেগুলো আমরা গেছি সবগুলোতে আসলে লম্বা লাইন এবং গ্রাহকদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি সংগ্রহের জন্য। তবে
আসার যে বিষয়টি সেটি হচ্ছে আমরা কিন্তু দেখেছি পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি রয়েছে এবং যারা অপেক্ষা করছেন একটু দীর্ঘ সময় অপেক্ষার পরে হলেও তারা কিন্তু আসলে তেল নিতে পারছেন। তবে আজকে প্রচন্ড গরম, এই গরমের মধ্যেই গ্রাহকদেরকে লম্বা লাইনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে যারা বা রাইড শেয়ার করেন তাদেরকে প্রতিদিনই এই ধরনের লম্বা লাইনে আসলে এই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তারপরেও আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি বলছিলেন যে স্বস্তির বিষয় হচ্ছে জ্বালানোর দাম, অকটেনের দাম বাড়ানো হয়নি, সেই বিষয়টি একটি স্বস্তির বিষয়। তারপরেও লম্বা লাইন তাদের ধরতে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত যে পেট্রোল পাচ্ছেন সেই বিষয়েও তারা বলছেন যে এটি আসলে তুলনামূলকভাবে অবস্থা কিছুটা আসলে বেটার, যেহেতু তারা জ্বালানি পাচ্ছেন শেষ পর্যন্ত। এছাড়া আমরা পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছেন যে আজকেও তারা জানিয়েছেন যে একটি শিপ এসেছে, পেট্রোলিয়াম বোঝাই শিপ এসেছে। সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে জ্বালানির যে সংকট দেখা যাচ্ছে এটি তারা বলছেন যে অনেকটাই আসলে গ্রাহকদের আতঙ্কের কারণেই এই লম্বা লাইনগুলো সৃষ্টি হচ্ছে। তারা কিন্তু পেট্রোল পাম্প যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখনো যথেষ্ট পেট্রোল রয়েছে ডিপোগুলোতে এবং তারাও নিয়মিত পেট্রোল পাচ্ছেন। সেক্ষেত্রে তারা আশা করছেন আসলে বড় ধরনের সংকট যেরকমটা আশঙ্কা করছেন গ্রাহকরা সেরকম কিছু সৃষ্টি হবে না। ত্রিনা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর পেট্রোল পাম্পগুলো সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাবিল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নাইজেরিয়া ও চীন থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে এসেছে আরও 2টি ট্যাঙ্কার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বর্তমানে এই জাহাজগুলো থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে। নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা কুল ভয়েজার নামের ট্যাঙ্কারটি 5 এপ্রিল মহেশখালী আসে। আগামী 8 এপ্রিলের মধ্যে ট্যাঙ্কারটি থেকে জ্বালানি খালাস শেষ হবে। এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে গ্যাস জার্নি নামে আরও একটি ট্যাঙ্কার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশে চলমান সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এই পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি, এলএনজি সহ বিভিন্ন জ্বালানি নিয়ে এসেছে অন্তত 36টি জাহাজ। সারা দেশে ক্রমশই বাড়ছে হামের ভয়াবহতা। দেশের বিভিন্ন জেলায় হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে অর্ধশতাধিক শিশু। চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও 17 শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালগুলো হামের উপসর্গ নিয়ে এই পর্যন্ত ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে 95 জনে। এখন পর্যন্ত চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে 14 জনের। এদের 8 জনই নগরীর বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে আরও 24 শিশু ভর্তি হয়েছে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে 64 শয্যা আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে কাজ করছে 3টি মেডিকেল টিম। সিলেটে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বিতভাবে চলছে চিকিৎসা সেবা। সর্বশেষ তথ্য বলছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে 71 জনে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ জোরদার করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে গেল 24 ঘন্টায় নতুন করে আরও 32 জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। দর্শক, হাম সংক্রমণ পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে মুগদা জেনারেল হাসপাতালে আছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, যেমনটি শুনছিলাম আমরা জানি যে হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, তো হাসপাতালে আপনি যেখানটায় আছেন সেখানে হাম আক্রান্ত রোগীর ভিড় কেমন দেখছেন বা কোনো তথ্য আছে আপনার কাছে, এবং চিকিৎসকরা এ বিষয়ে কি বলছেন আসলে? ত্রিনা, গতকালকে আপনি জানেন যে সারা বাংলাদেশে বিশেষ কর্মসূচির আওতায় হাম রুবেলা যে টিকা সেটা দেওয়া শুরু করলেন। গতকালকে স্বাস্থ্যমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন। তো আমরা হাসপাতালে এসে আরেক ধরনের চিত্র দেখছি যে আসলে যে হাম রুবেলা বা হামের রোগ যেটা উদ্বেগের কারণ, এটা মহামারীর মতোই সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা মুগদা হাসপাতালে বেশ কিছুক্ষণ ধরে হামের যেই আলাদা বেডগুলোর ব্যবস্থা করা হচ্ছে সেখানে অবস্থান করছি। এবং এই মুগদা হাসপাতালে এখন 42 জন রোগী আছে হামের, তার মধ্যে 6 জন অবস্থা ক্রিটিক্যাল। এবং এই যে 42 জন রোগীর জন্য যেই
ওয়ার্ডটা এখন বরাদ্দ আছে, সেখানে আমরা রোগীদের যারা স্বজন তাদের সাথে কথা বললাম এবং যেসব রোগীরা আসছেন, যারা স্থানীয় ঢাকা রোগীও আসছেন, ঢাকার পাশে বিভিন্ন জেলা থেকেও আসছেন, এইখানটাতে নারায়ণগঞ্জের রোগী আমরা বেশি দেখলাম। আমরা এতদিন যেটা দেখেছি যে অল্প বয়সে যারা টিকা পাননি, 6 মাস থেকে 1-1.5 বছরের, এরকম আমরা ভাবছিলাম যে যারা 15 মাসের টিকা পাননি তারাই হামে আক্রান্ত হচ্ছে, কিন্তু এখন এখানে এসে আমরা একটু ভিন্ন চিত্র দেখতে পেলাম যে 3 বছর 4 বছর বা কারো বয়স 5 বছর এরকম রুগীরও কিন্তু হামে আক্রান্ত হচ্ছে। আমরা যেই রুগীটাকে দেখাচ্ছি তার নাম সাদাত, সেই রুগীটার বয়স 5 বছর, সেও নারায়ণগঞ্জ থেকে এসেছে এবং কিছুক্ষণ আগে সে অক্সিজেন নিল এবং তার কিন্তু সব টিকা দেওয়া হয়ে গেছিল, তারপরে যে এখন হাম হয়েছে এবং শরীরে জ্বর, কাশি, ঠান্ডা বা লালচে রোগ, লালচে পুরো শরীরে যে লালচে দাগ, সেই বিষয়গুলো, হামের যে রক্ষণ, সেই বিষয়গুলো রোগীর স্বজন তারা জানালেন এবং খুবই যে একটা উদ্বিগ্নের বিষয় যে টিকা দেওয়ার পরে যে হামে আক্রান্ত হচ্ছে 6 দিন 7 দিন তাদের হাসপাতালে রাখতে হচ্ছে এবং হাসপাতালে নানান ধরনের চিকিৎসা দেওয়ার পরেই তারা সুস্থ হচ্ছে। এবং তারা আরেকটি বিষয় যে অভিযোগ তুললেন যে ঢাকার বাইরের যে হাসপাতালগুলো, স্থানীয় যে জেলা সদর যে হাসপাতালগুলো, সেখানে নেওয়ার পরে কিন্তু এই রুগীর যে লক্ষণ দেখা যায়, এইসব রুগীদের এখানে কিন্তু আর রাখা হচ্ছে না, সেখান থেকেই কোনো মতে একটু চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় ট্রান্সফার করা হচ্ছে, ঢাকার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টা কিন্তু তারা উদ্বেগ হিসেবে জানালেন। তারা বলেন যদি স্থানীয় বা জেলা সদর হাসপাতাল থেকেও যদি সামান্য ট্রিটমেন্ট তারা পেতেন, সেখান থেকে তারা উন্নত চিকিৎসা পেলে কিন্তু তাদের আর ঢাকায় আসতে হতো না, যার কারণে ঢাকার যে হাসপাতালগুলো আছে, আমরা মুগদা হাসপাতাল বলি, শিশু হাসপাতাল বলি বা সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেখানে কিন্তু রোগীর চাপটা বাড়ছে, এমনটাই চিকিৎসকরা জানালেন। তবে এই মুগদা হাসপাতাল থেকে রোগীর স্বজনরা জানান তারা মোটামুটি চিকিৎসা ভালোই পাচ্ছেন এবং যদিও 6 দিন 7 দিন লাগছে, তারপরও যে চিকিৎসা পাচ্ছেন এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারপরে আমরা কিছুক্ষণ পরে চিকিৎসকদের সাথেও কথা বলেছি, তারাও বলেছেন যে তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আর টিকার ব্যাপারটা এখন পর্যন্ত রোগীরা নিশ্চিত না যে কবে তারা টিকা পাবেন, সেই বিষয়টি তারা বলল। টিকা যেহেতু স্থানীয় এলাকায় গেলেও টিকা পাওয়া যায়, সদর হাসপাতাল বা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে সেখানেও পাওয়া যায়। আর গতকালকে আমরা বলেছি যে আগামী 12 এপ্রিল থেকেই ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে এই হামের টিকা দেওয়া হবে। তো ঢাকার যে মুগদা হাসপাতাল যেসব রোগী এসেছেন তারা চিকিৎসা পাচ্ছেন, কিন্তু যতদিন পর্যন্ত তারা এই রোগী আক্রান্ত থাকে তারা কিন্তু খুবই টেনশন থাকে, যেহেতু এই রোগে আক্রান্ত হওয়ার পর অনেকেই মারা গেছে। যদিও সেই অবস্থাটা এখন আগের থেকে অনেকটা কমেছে, তারপরেও কিন্তু রোগীর স্বজনরা সব মিলে একটু টেনশনই থাকেন, উদ্বিগ্ন থাকেন এবং তারা প্রত্যাশা করছেন দ্রুত যাতে হামের টিকা ব্যবস্থা করা হয় এবং সারা বাংলাদেশে যাতে টিকা দেওয়া হয়, যাতে এই রোগে যাতে মানুষের বা রোগীদের কোনো ধরনের, বিশেষ করে শিশুদের যারা রোগী তারা যাতে কোনো ধরনের গুরুতর অসুস্থ না হয়, সেই বিষয়গুলো এই রোগীর যারা স্বজন তারা বলেছেন। সব মিলিয়ে আমার কাছে এখন পর্যন্ত এই হচ্ছে মুগদা হাসপাতালের হাম রোগীদের সর্বশেষ চিত্র। ধন্যবাদ সৈকত। সংসদে সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রেস ক্লাবে জাগবার প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। জামায়াতের আমির বলেন, এই প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য অভ্যুত্থান সংগঠিত হয়নি, অভ্যুত্থান পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ছিল বলে স্মরণ করিয়ে দেন তিনি। নির্বাচনে জনগণের রায়কে হাইজ্যাক করা হয়েছে, কেউ চাক কিংবা না চাক গণভোটের রায়কে জামায়াত আদায় করেই ছাড়বে বলেও হুঁশিয়ারি করে দেন ডক্টর শফিকুর রহমান। সরকার বলছে জ্বালানির সংকট নেই, কিন্তু তিনি নিজের গাড়ির জন্যই প্রয়োজন মাফিক তেল পান না বলে অভিযোগ করেন জামায়াত আমির। জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। টোটাল মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা কোনো অন্যায়ের কাছে মাথা উন্নত করব না এবং অন্যায়ের ব্যাপারে ছাড়ও দেব না। আমাদের পলিসি স্পষ্ট, ন্যায় কাজে সহযোগিতা সমর্থন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ। সেই দেয়াল আমরা তুলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে নব্য ফেসিবাদের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। এই লড়াইয়ে সবাইকে আপামর জনতাকে আমি শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গুম, মানবাধিকার ও দুদক সহ গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যাদেশগুলো আইনে পরিণত না করার সিদ্ধান্ত সরকারের পেছনে হাঁটার ইঙ্গিত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক ব্রিফিং এই মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
অবিলম্বে এই বিষয়গুলো অধ্যাদেশ আইনে পরিণত করার দাবি জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি দমন কাঠামো ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি আইনে রূপান্তরের সুপারিশ ইতিবাচক হলেও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে দুর্বলতা রয়ে গেছে। বিশেষ করে বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশকে উদ্বেগজনক বলছেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান আশঙ্কা করেন, এগুলো আইনে পরিণত না হলে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে। এর পাশাপাশি পুলিশ কমিশন অধ্যাদেশ সহ কয়েকটি প্রস্তাবিত আইনকে স্বাধীনতা ও নিরপেক্ষতার মানদণ্ডে অযোগ্য বলে বাতিলের দাবি করেন। বিচার বিভাগের স্বাধীনতার সাথে সংশ্লিষ্ট বিচারক নিয়োগ এবং পৃথক সচিবালয় নিয়োগ বিষয়ক 3টি সহ মোট 4টি অধ্যাদেশ বাতিল বা রহিত করতে সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি, যেটি আমাদের জন্য সর্বোচ্চ উদ্বেগের জায়গার মধ্যে অন্যতম। এর বাইরে জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন তথা দুদক এবং গুম প্রতিরোধ সহ মোট 16টি। প্রথমত, সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারে বাতিলের খাতায় ফেলে। এর ফলে একটা জিনিস পরিষ্কার যে আসলে সরকার বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সত্যিকার অর্থে কতটুকু কমিটমেন্ট আছে, এই প্রশ্নটা উত্থাপিত হওয়াটা যৌক্তিক। রফতানি উন্নয়ন তহবিলের পরিমাণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নত করতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে দাবি জানিয়েছেন এফবিসিসিআই। ডলারের বিনিময়ে হার স্থিতিশীল রাখার সুপারিশও করেছেন সংগঠনটির প্রতিনিধিরা। দেশের বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যাংকিং বিষয়ে এফবিসিসিআই এর নেতৃত্বে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ সহ বিভিন্ন চেম্বারের নেতাদের সাথে গভর্নর মোস্তাকুর রহমানের বৈঠকে এই দাবি জানানো হয় বলে জানিয়েছেন এফবিসিসিআই মহাসচিব মোহাম্মদ আলমগীর। বৈঠকে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ঋণের সুদহার কমানো এবং নগদ সহায়তা নিয়মিত প্রদানের বিষয়ে আলোচনা হয় বলে জানান বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। বৈঠকে গভর্নর আশ্বস্ত করেন, সরবরাহ ভালো থাকায় ডলারের বিনিময় হার বৃদ্ধির শঙ্কা নেই। বৈঠকে গভর্নর কিছু বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিলেও বাকি বিষয়গুলোতে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বলে জানিয়েছেন এফবিসিসিআই এর মহাসচিব মোহাম্মদ আলমগীর। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই শোভাযাত্রায় সহযোগিতা করে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া আরও অংশ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ক্রীড়া পরিদপ্তর, টেনিস ফেডারেশন, অ্যাথলেটিক ফেডারেশন, শরীর গঠন ফেডারেশন, আর্চারি ফেডারেশন, মাউন্টেনারিং অ্যাসোসিয়েশন সহ আরও ক্রীড়া সংগঠন। জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা এগিয়ে যেতে চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা, এবং সেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা শুধু ফুটবল কিংবা ক্রিকেট বা হকি না, আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই। এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তার যে কার্যক্রম সেগুলো শুরু করেছেন, এবং তার নির্দেশনায় আমি এবং আমার যারা কর্মকর্তাবৃন্দ আছেন, এদেশের ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে একটি সেতু বন্ধন আমরা তৈরি করছি, এবং সেই সেতু বন্ধনের মাধ্যমে আমরা বিশ্বাস করি সকল বাধা বিপত্তি সবকিছুই আমরা ইনশাল্লাহ একসাথে অতিক্রম করতে পারবো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির আলোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাই কমিশনার প্রণয় ভার্মার রবীন্দ্র ঠাকুরের বইসহ শোপিস উদ্ধার। তেল সংকট চলছেই, আজও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। মজুতদারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ভোক্তাদের। বাড়ছে হামের ভয়াবহতা। বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি অর্ধশতাধিক শিশু। বেশি তীব্রতা চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, চাঁপাইনবাবগঞ্জে। সংখ্যাগরিষ্ঠের অভূমিকায় ফ্যাসিবাদী আচরণ করছে বিএনপি, অভিযোগ জামায়াতের।
গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত না করা শর্টকাটের পিছু হটার ইঙ্গিত বলছে টিআইবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।